দেখো এই সিজনের অন্যতম একটা টাফ জব আমার কাছে ইস্টবেঙ্গলের ম্যাচ রিভিউ করা। ডেফিনেটলি, কারণ একটা সিজন যখন শুরু হয় তখন প্রত্যেকটা টিমকে নিয়ে একটা এক্সপেকটেশন থাকে। যেমন টিম বিল্ড আপ হচ্ছে, যেমন রিক্রুটমেন্ট হচ্ছে, কোচের ভিশন কী রয়েছে, প্রিভিয়াস সিজন থেকে কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে, অন্তত পক্ষে টিম বিল্ডিংয়ের ট্যাকটিক্স অনুযায়ী একটা কোথাও পার্সপেক্টিভ আমাদের শুরুতে হয়ে যায় যে এই টিমটার থেকে আমরা এই এক্সপেকটেশন রাখছি যে এই টিমটা এরকম পারফরমেন্স করবে। কেউ মডারেট, কেউ ভালো করবে, কেউ ভালো নাও করতে পারে, কারো ডামাডোল সিচুয়েশন থাকে, সেখানে খুব একটা এক্সপেকটেশন থাকে না, কারো খুব ইম্প্রুভমেন্ট দেখা যায় না, এক্সপেকটেশন শুরুতে কেউ রাখে না, পরে দেখা যায় যে সেই টিমটা কোথাও টপারকে চেজ করছে। আবার যেই টিমটাকে নিয়ে এক্সপেকটেশন থাকে যে এত ভালো ভালো কিছু সিগনেচার, এত ভালো মাঠের বাইরে কাজকর্ম, সেটা মাঠের মধ্যে এফেক্ট ফেলছে না, তখন আবার কোথাও যে একটা দৃষ্টিভঙ্গি সেটা চেঞ্জ হয়ে যায়। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই সিজনে সেটা আমি বলবো যে ডেফিনেটলি অন্ততপক্ষে আমার হয়েছে। আর কার হয়েছে আমি সিরিয়াসলি জানি না, বাট আমার তো হয়েছে। কারণ সিজন যখন শুরু হচ্ছে, স্পেশালি যখন ট্রান্সফার মার্কেটটা ওপেন ছিল 2024-25-এর, তখন রেগুলার বেসিসে একটা কথা বলেছিলাম যে ইস্টবেঙ্গলের যে টিম বিল্ড আপের ক্ষিপ্রতা এতদিন আমরা দেখিনি। আমরা দেখতাম যে ইস্টবেঙ্গল একদম লাস্ট 2 days টিম বানাচ্ছে, একদম শেষ মুহূর্তে কোনোভাবে একটা টিম বানিয়ে নেওয়া। বিশেষ করে আইএসএলে আসার সময় থেকে, আই লিগের সময় ইস্টবেঙ্গল একটা মডারেট টিম বানিয়েছে, বা তার আগে আরও ভালো ভালো টিম বানিয়েছে, বাট সাকসেস না পেতে পেতে কী হয়েছে, সেই যে একটা ঝাঁজ, সেটা একটা সময় গিয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু আইএসএল আসার শুরুতে ইস্টবেঙ্গল দেখা গেছে যে একদম ট্রান্সফার উইন্ডো শেষ দুদিনকে গিয়ে টিম বানাচ্ছে, এবং আমরা তো ডেফিনেটলি তখন ব্যস্ত থেকেছি। কিন্তু ব্যাপারটা সেটা কখনোই কিন্তু একটা টিমের জন্য ভালো না। সেইটা ইস্টবেঙ্গল এই সিজনে চেঞ্জ করতে সক্ষম হয়েছিল। ইস্টবেঙ্গল অনেকগুলো জায়গাতে ইম্প্রুভ করতে পেরেছিল, যেখানে যেখানে প্রবলেম ছিল, অন্ততপক্ষে লাস্ট সিজনে। আর লাস্ট সিজনটা একটা হাই নোটে শেষ হয়েছিল। ইস্টবেঙ্গল অনেকদিন পর এশিয়ান মঞ্চে গিয়েছিল, একটা ট্রফি জিতেছিল, এবং যতগুলো প্রিভিয়াস সিজন অফ আইএসএল ছিল তার মধ্যে সব থেকে ভালো পারফরমেন্সও কিন্তু লাস্ট সিজনে হয়েছিল। এবার এই যে একটা এক্সপেকটেশন তুমি সিজনের শুরুতে রাখছো, দ্যাট ক্যান কিল ইউ। সিরিয়াসলি বলছি, ইস্টবেঙ্গল সমর্থকদেরকে তো ডেফিনেটলি 100 টাইমস এটা বারবার করে স্ট্যাব করেছে আমি বলবো। বাট আমার মতো যারা অন্ততপক্ষে ভিডিও বানায়, যারা ফুটবলটাকে নিয়ে রেগুলার বেসিসে চর্চা করি, রোজ কোনো না কোনো আপডেট পাওয়ার চেষ্টা করি, কতটা কে কী ইম্প্রুভ করছে, কার কতটা প্রবলেম হচ্ছে সেটাকে রিড করার চেষ্টা করি, আজকে এই টিমটা এখানে থাকলে কত ভালো হতো, এখানে কেন নেই, কি হয়েছে, এগুলো নিয়ে কাটাছেঁড়া করি। তাদের পক্ষেও কিন্তু খুব টাফ হয়ে যায় যে অ্যাকচুয়ালি টিমটা তো এরকম, টিমটার খেলার কথা তো এরকম ছিল, বাট টিমটার পারফরমেন্স কিন্তু পুয়োর থেকে আরও নিচের দিকে নেমে যাচ্ছে। এবার ইস্টবেঙ্গলের এই পারফরমেন্সের পেছনে দেখো 3-0 লস হোমে হয়েছে। আমার মনে হয় না যে এই জায়গাটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে নতুন কোনো ধাক্কা না। আর একটা জিনিস আমি বারবার, আমার যতজন মোটামুটি চেনা পরিচিত ইস্টবেঙ্গল সমর্থক বন্ধু বান্ধব ভাই দাদা আছে, তাদের আমি একটা কথা বলি যে এই টিমটাতে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই টিমটাতে কোচ পরিবর্তন হয়েছে, এই টিমটার ইনভেস্টার পরিবর্তন হয়েছে, স্পন্সর পরিবর্তন হচ্ছে, টিমের ক্যাপ্টেন পরিবর্তন হচ্ছে, প্লেয়ার পরিবর্তন হচ্ছে, যেটা সব টিমের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এই টিমটাতে একটা বিশেষ জিনিস পরিবর্তন হয়নি, বিশেষ করে এই ক্লাবটাতে একটা বিশেষ জিনিস পরিবর্তন হয়নি, সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সেটার পরিবর্তন কি হবে? কোথাও যদি সবটা পারফরমেন্স ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে কি লাক ফ্যাক্টরও একটা কারণ নয়? যে যারা বিভিন্ন বিষয়ের দায়িত্বে থাকেন তারাই তো এই সমস্ত কিছু কাজকর্ম করেন। তো ইস্টবেঙ্গলে কিন্তু আরও বড় পরিবর্তন দরকার রয়েছে, বিকজ ইস্টবেঙ্গল ক্লাব একটা ইনস্টিটিউশন, এত বছর শতাব্দী প্রাচীন একটা ক্লাব, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা, চোখের জল, ইমোশন সব কিছু জড়িয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন একটা ক্লাব সাকসেস না পায়, তখন কিন্তু সেই যে দুঃখটা, সেটা শুধুমাত্র একটা ক্লাবের অন্দরে বা একটা চার দেওয়ালের অন্দরে থাকে না, সেটা মানুষ থেকে মানুষে কিন্তু ছড়িয়ে যায়। এবার বহু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মেজর জিনিসে ইস্টবেঙ্গল ক্লাবে পরিবর্তন দরকার রয়েছে। হবে কি না সেটা জানি না, কিন্তু এই সিজনে আমি বলবো যে আজকের লসটাকে ধরে নিয়ে ইস্টবেঙ্গলের কিছু মেজর ফল্ট এই সিজনে অন্ততপক্ষে হয়েছে। যে কোথায় অ্যাকচুয়াল প্রবলেম হয়েছে, আমি তার 3টে মেন জায়গার কথা বলবো। নাম্বার 1, সেটা হচ্ছে ভীষণভাবে ডিসিপ্লিনারি ইস্যু রয়েছে। একটা টিম যদি ডিসিপ্লিনড না হয়, একটা টিমের মধ্যে যদি সেই বাঁধনটা না থাকে, প্লেয়ারদের মধ্যে যদি ভালো কমিউনিকেশন না থাকে, প্লেয়ারদের মধ্যে যদি সেই ম্যানেজমেন্ট না থাকে, যে একজনের সাথে একজনের সম্পর্কটা ভালো, বা একটা কোথাও টিমের জন্য খেলা, জার্সির জন্য খেলা, ক্রেস্টের জন্য খেলা, ব্যাজের জন্য খেলা,
সেটা যদি না হয় তখন কিন্তু এই ধরনের পারফরমেন্স বেরিয়ে আসে। আর এই সিজনে আমি বলবো যে টিমটাকে আমার সব থেকে ডিসিপ্লিনড লেগেছে, এবার অনেক সময় আমি মোহনবাগানের এক্সাম্পল দিই, তাতে অনেকে অফেন্ডেড হয়ে যায়। আজকে মোহনবাগানকে আমি একদম দূরে রাখছি। ধরে নাও যে মোহনবাগান আইএসএল খেলছে না, ধরে নাও, সেটা ধরে নিয়ে ভিডিওটা দেখো, আই হোপ সেটা হয়তো অনেকের ভালো লাগবে আজকে শুনলে। কিন্তু মোহনবাগানকে যদি আমি সরিয়ে দিই, তাহলে যে টিমটাকে আমার এই সিজনে সব থেকে ডিসিপ্লিনড লেগেছে সেটা হচ্ছে জামশেদপুর এফসি আন্ডার খালিদ জামিল। খালিদ জামিল এমন একটা পার্সন যে নিজে খুব ডিসিপ্লিন থাকতে পছন্দ করে, তার প্লেয়িং কেরিয়ারেও আমরা দেখেছি, বিভিন্ন রকম ডিসিশন তার কোচিং কেরিয়ারও আমরা দেখেছি, এবং তিনি সাকসেস পেয়েছেন, কখনো ফেল করেছেন, আবার সাকসেস পেয়েছেন, আবার ফেল করেছেন, এবং তার কেরিয়ারটা আপ ডাউনের মধ্যে দিয়ে গেছে। কিন্তু এই সিজনে তিনি জামশেদপুরের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি বিল্ড করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে টিমের মধ্যে প্রপার ডিসিপ্লিন, এবং সেটাই কোথাও জামশেদপুরকে এই সিজনে শুধুমাত্র আলাদা করেনি। যে টিমটা চ্যাম্পিয়ন হবে বা যে টিমটা হয়তো রানার্স আপ বা জামশেদপুর রানার্স আপ হতে পারে, অন্ততপক্ষে সেই দুটো টপ টিমকে জামশেদপুর ধাওয়া করছে। ধাওয়া করে কতদূর যাবে সেটা পরের ব্যাপার, বাট ধাওয়াটা করছে। অঙ্কের খাতিরে এখনও অবধি জামশেদপুর বেঁচে রয়েছে যে তারা রানার্স আপ হতে পারে। যদি ভাগ্য এদিক ওদিক হয়, চ্যাম্পিয়ন আমি বলছি না, বাদ দাও, রানার্স আপ হতে পারে জামশেদপুর, সেই দিকে কিন্তু এগোচ্ছে। কিন্তু যখন সিজন শুরু হচ্ছে দেখা গেছে যে জামশেদপুর কিন্তু টিম বিল্ড আপের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কৃপণতা দেখিয়েছে। আমি জানি না এটা কৃপণতা হবে না কার্পণ্য হবে, যাই হোক, মোটামুটি কিপটেমি করেছে সোজা কথায়। ভালো বড় নামের প্লেয়ার নিয়ে আসা, বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে একটু বেশি ইনভেস্টমেন্ট করা, কারণ এই টিমটার থেকেও কিন্তু এক্সপেকটেশন ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, এর পেছনে টাটা গোষ্ঠী রয়েছে, বাট তারপরেও সেই ইনভেস্টমেন্ট দেখা যায় না। এবার এই সিজনেও দেখা যায়নি, জার্সি বদল হয় না, কিচ্ছু হয় না, প্লেয়ারের ক্ষেত্রেও খুব আপগ্রেডেশন কিছু হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে একজন কোচ তিনি তার ডিসিপ্লিন দিয়ে গোটা টিমটাকে একটা অন্য মাত্রাতে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই টিমের প্লেয়াররা অন্ততপক্ষে 90 মিনিট ধরে যেভাবেই হোক না কেন নিজের জীবন দিয়ে হলেও ম্যাচ বার করে আনার চেষ্টা করে। বহু টিমের রিজেক্টেড ফরেনার রয়েছে, রিজেক্টেড না মানে ডোমেস্টিক প্লেয়াররা রয়েছে, ইয়াং প্লেয়ারে ভর্তি রয়েছে, এমন কিছু প্লেয়ার রয়েছে যদি তোমার টিমকে দেওয়া হয় যে কোনো সিজনের শুরুতে, তুমি যে কাউকে, মানে সেটা তোমার টিমের সিটিও হতে পারে, সিএফও হতে পারে, ম্যানেজার হতে পারে, ক্লাব কর্তা হতে পারে, তুমি তাকে গালাগালি দেবে। কিন্তু জামশেদপুর এমন কিছু নাম রয়েছে এই টিমটার মধ্যে, দেখো সেই প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আজকে সাকসেসের রাস্তাতে রয়েছে। সো ডিসিপ্লিন ইজ দ্য মেজর ফ্যাক্টর, যেটা আমি ইস্ট বেঙ্গল অন্ততপক্ষে মিসিং দেখতে পাচ্ছি। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে একটা কোথাও উইনিং মেন্টালিটি শুরু থেকে নেই। হঠাৎ করে এসে অস্কার ব্রুজো হয়তো কিছুটা পরিবর্তন করতে চেষ্টা করেছেন। আজকে যখন বারবার করে ইস্টবেঙ্গল গোল খেয়েছে, ক্যামেরা অস্কার ব্রুজোর দিকে গেছে। ইস্টবেঙ্গল যখন গোল মিস করছে, ক্যামেরা অস্কার ব্রুজোর দিকে যাচ্ছে, কারণ কোথাও একটা হি ইজ দ্য সেন্ট্রাল ফ্যাক্টর রাইট নাও। আজকে আর কেউ কোনো প্লেয়ার, ক্যাপ্টেন, বিদেশি, ইন্ডিয়ান, ডোমেস্টিক, স্টার প্লেয়ার, কন্ট্রোভার্সিয়াল প্লেয়ার, কারোর দিকে খুব একটা ফোকাস নেই। পুরো ফোকাসটা কিন্তু পুরোপুরি অস্কার ব্রুজোর মানে মুখে। কেন? তার রিজন একটাই, যে এই মানুষটা যখন এসেছিলেন, যখন দায়িত্ব নিয়েছিলেন, তিনি কোথাও একটা চেঞ্জ করার আর্জেন্সি শো করতে পেরেছিলেন। তিনি দেখেছিলেন যে এই টিমটা অলরেডি খাদের কিনারাতে চলে গেছে, এখান থেকে দাঁড়িয়ে যদি ফেল হয়ে যায় তাহলে দুটো জিনিস ফেল হবে, যে এই সিজনে ইস্টবেঙ্গলের পারফরমেন্স এবং তাদের পুরো সিজনের স্ট্যাট এবং পুরো পুরো টোটাল সিজনটা ফেল করবে। আর দ্বিতীয় যে জিনিসটা ফেল করবে সেটা হচ্ছে অস্কার ব্রুজোর ফিউচার ইন ইন্ডিয়ান ফুটবল। আগামী দিনে তিনি ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকবেন না, অন্য কোনো ক্লাবে যাবেন, অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে ডাকবে, সেটা অন্য ব্যাপার। বাট তিনি কোথাও এই জিনিসটা প্রুভ করতে সক্ষম হয়েছেন যে অল্প সময়ের মধ্যে তিনি এই টিমটার মধ্যে কিছু তো বদল করার চেষ্টা করেছিলেন। সেটা হয়তো পুরোপুরি তিনি সক্ষম হতে পারেননি, বাট তিনি চেষ্টাটা করেছিলেন। আর থার্ড যে জিনিসটা আমার মনে হয় যে ভীষণভাবে ইস্টবেঙ্গলকে এই সিজনে ভুগিয়েছে, যার রিজন আমি জানি না কে খুঁজবে বা আর খোঁজার খুব একটা প্রয়োজনীয়তা আছে কি না, সেটা হচ্ছে ফিটনেস ইস্যু। দেখো ইস্টবেঙ্গল অনেক আগে ট্রেনিং স্টার্ট করেছিল, আমরা যেটাকে বলি প্রি সিজন ক্যাম্প, সেটা ইস্টবেঙ্গল অনেক আগে শুরু করেছিল। এবার এখানে না দুরকম মতামত শুরু থেকে উঠে আসছিল। একটা মতামত উঠে আসছিল অনেক দিন ধরে যে ইন্ডিয়ান ক্লাবগুলো প্রি সিজনে খুব একটা মন দেয় না, খুব কম ক্লাব রয়েছে তারা একটু দেশের বাইরে যায়, প্রি সিজন করে আসে, কেউ থাইল্যান্ড যায়, কেউ দুবাই যায়, কেউ এখানে সেখানে যায়, মোটামুটি করে আসে, কেউ গোয়াতেও সময় কাটিয়ে আসে। একটা সময় ছিল যে কেউ কোথাও না পেলে গোয়া টোয়াতে গিয়ে প্রি সিজন করে আসছে। এবার এই প্রি সিজনের কিন্তু দরকার রয়েছে, এটা ফুটবল সায়েন্সে ওভারঅল ওয়ার্ল্ড ফুটবল আমরা দেখি যে টিমগুলো প্রি সিজনে যাচ্ছে, কেউ বিভিন্ন জায়গাতে ট্যুরের মধ্যে রয়েছে, টুর্নামেন্টস মানে ফ্রেন্ডলি টুর্নামেন্টস খেলছে, ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, ভালো জায়গাতে কোথাও একটা অ্যাটমসফিয়ারের মধ্যে তারা রয়েছে, একটা কোথাও চেঞ্জ, একটা নতুন সিজনে অনেক কিছু চেঞ্জ হয়, একটা প্লেয়ার নতুন ক্লাবে আসে, কেউ ছেড়ে চলে যায়, একটা বন্ডিং হয়, এর জন্য প্রি সিজন কিন্তু দরকার রয়েছে। আবার একটা মতামত উঠে আসছিল যে এত আর্লি প্রি সিজনের দরকার নেই,
কারণ ইন জেনারেল একটা রেস্টের দরকার রয়েছে, যেহেতু আমাদের এখানে যে ওয়েদার রয়েছে সেই ওয়েদারটা কিন্তু ভীষণভাবে ফুটবলের একটা অপোজিট ওয়েদার। আমাদের এখানে ঠান্ডাটা খুব কম সময়ের জন্য থাকে, গরমটা বেশি সময়ের জন্য থাকে। তো ফুটবল যারা খেলে রেগুলার বেসিসে এত মাস ধরে, তাদের জন্য রেস্ট ভীষণভাবে দরকার রয়েছে। তো এতটা আর্লি প্রি সিজনের দরকার নেই, এটা কিন্তু টিমের জন্য ক্ষতি হতে পারে। এবার দুটো মতামত, তুমি কোনটাকে প্রাধান্য দেবে আর কোনটাকে ইগনোর করবে, এটা অনেক সময় বুঝতে পারে না। তো ইস্টবেঙ্গল সামহাও ম্যানেজ করতে পেরেছিল অনেকটা আর্লি প্রি সিজন শুরু করার ক্ষেত্রে। অনেকে সেটাকে বাহবা দিয়েছিল, অনেকে এটার নেগেটিভিটি নিয়ে কথা বলেছিল। এবার ন্যাচারালি একটা ক্লাব কোন সময় প্রি সিজন শুরু করবে, কোচের কি ভিশন রয়েছে, যিনি টেকনিক্যাল পার্সন রয়েছেন, যিনি ফিটনেসের দিকে দেখছেন বা টোটাল কন্ডিশনিংটা দেখছেন, তার এখানে মতামতটাও গুরুত্ব পায়। তো ইস্টবেঙ্গল প্রি সিজন অনেক আগে শুরু করেছিল, মোদ্দা কথা এটাই। কিন্তু তারপরে দেখা গেছে যে অতটা আর্লি প্রি সিজন কিন্তু ইস্টবেঙ্গলকে একদমই কোনো রকম ফল দেয়নি, বরং পুরোটা এগেনস্টে চলে গেছে। এই সিজনে এখনও অবধি আমাকে কেউ ইস্টবেঙ্গলের একটা সিঙ্গেল ম্যাচ দেখাতে পারবে না, যতগুলো ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছে। আইএসএলে 19টা ম্যাচ, তার আগে ডুরান্ডের ম্যাচ হয়েছে, এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ হয়েছে মাঝখানে, টোটাল এই যে ম্যাচগুলো হয়েছে, এই ম্যাচগুলোর মধ্যে কেউ আমাকে দেখাতে পারবে না, 27-28টা বোধহয় ম্যাচ হয়েছে ইস্টবেঙ্গলের, যে সেখানে ইস্টবেঙ্গলের কোনো কোচ, সেটা কার্লোস কোয়াদ্রাত হতে পারে বা সেটা পরবর্তীতে অস্কার ব্রুজো হতে পারে, তিনি টোটাল স্কোয়াডটাকে হাতে পেয়েছেন। যে স্কোয়াডটাকে ইস্টবেঙ্গল সিজনের শুরুতে পেয়েছিল, যেটা ডুরান্ডের জন্য, আইএসএলের জন্য, চ্যালেঞ্জ লিগের জন্য রেজিস্টার্ড ছিল, সেই স্কোয়াডটাকে একটা সিঙ্গেল ম্যাচ ডেতে ইস্টবেঙ্গল ফুল 100% অ্যাভেলেবেল পেয়েছে। আমি মানছি এটা হয়তো কোনো ক্লাবের ক্ষেত্রে হয় না, কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে 90% অবধি হিট করেনি, যে অন্তত 90% প্লেয়ার। আমার 30টা প্লেয়ার সামহাও রেজিস্টার্ড রয়েছে, 27টা প্লেয়ারকে আমি অ্যাভেলেবেল পাচ্ছি স্কোয়াডে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয়নি। কিছু কিছু সময় কি হয়েছে যে ম্যাক্সিমাম স্কোয়াডের প্লেয়াররা তারা কিন্তু ইনজোর্ড। আমি লাস্ট ম্যাচটা যদি এক্সাম্পল ধরি, বেঞ্চে সেইভাবে ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ার ছিল না, বাট তারপরে ইস্টবেঙ্গল মডারেট একটা ভালো পারফরমেন্স দিয়েছিল। তো এই তিনটে আমি বলবো যে এই সিজনে ইস্টবেঙ্গলের জন্য বিগ রিজন হয়ে দাঁড়িয়েছে এই পারফরমেন্সের এতটা ডাউনফলের ক্ষেত্রে। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, এতদিন ধরে একটা কথা বলছিলাম যে শুরু থেকে বা মাঝখান অবধি বা অন্ততপক্ষে আগের ম্যাচটা অবধিও ইস্টবেঙ্গল যে পারফরমেন্স দেখিয়ে চলেছে, সেখানে প্লে অফের রাস্তা ভীষণভাবে কঠিন। এবার এটা ন্যাচারালি যে কোনো ক্লাবের যারা ডেডিকেটেড সাপোর্টার হন, যারা অন্ধভাবে একটা ক্লাবকে ভালোবাসেন, সেটা পৃথিবীর যে কোনো ক্লাব হতে পারে, তারা কেউই এটা শুনতে পছন্দ করেন না যে আমার ক্লাবের আশা শেষ হয়ে গেল। মানে এটা ডেফিনেটলি কেউ শুনতে পছন্দ করে না। যেমন আমাকে যদি এখন বলা হয় যে কোপা ডেল রেতে সেমিফাইনালে কোথাও রিয়াল মাদ্রিদের সামনে বার্সেলোনা আসতে পারে, আমাকে কেউ বললো যে না না তোমরা তো হারবে, কোনো ব্যাপার না, বার্সেলোনা যা ফর্মে রয়েছে, লাস্ট এল ক্লাসিকো জিতেছে, আমি এটা মানতে চাইবো না ডেফিনেটলি। বাট হ্যাঁ, আমার মনে হয়তো এটা হবে যে ঠিক আছে চলো, ওরা বেটার ফর্মে রয়েছে, আমরা কোথাও ওই ম্যাচে হয়তো পিছিয়ে স্টার্ট করতে পারি, এত ইঞ্জুরি সমস্যা রয়েছে, প্লেয়ারদের আপ ডাউন চলছে সব কিছু, সেই রিদিমটা আমার টিমেরও নেই, সবটা ঠিক আছে। বাট তারপরেও আমি বলবো যে আমি কোথাও কিন্তু প্রকাশ্যে মানবো না যে না আমার টিম পিছিয়ে রয়েছে, আমার টিম পারবে না, ডেফিনেটলি আমি মানবো না। পৃথিবীর কোনো ক্লাবের ফ্যানরা কিন্তু সেটা মানতে চায় না। কিন্তু এটা পরিষ্কার ছিল শুরু থেকে যে ইস্টবেঙ্গলের টপ 6-এ যাওয়ার যে রাস্তা, ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে। সেটা এই মুহূর্তে খোলার মতো খুব একটা উপায় কেউই কিন্তু বার করে আনতে পারছে না। আজকে যেটা হলো, যে আজকের এই রেজাল্টের পরে আমার মনে হয় সেটা হয়তো অফিসিয়ালি বন্ধ হয়ে গেল, কারণ এর পরে যে ম্যাচগুলো রয়েছে এবং সেই 5টা ম্যাচের মধ্যে 3জন এমন প্রতিপক্ষ রয়েছে যাদেরকে হারানোটা ইস্টবেঙ্গলের এই টিম নিয়ে বা এই পারফরমেন্স নিয়ে ভীষণভাবে কষ্টকর, এবং সেখান থেকে দাঁড়িয়ে টপ 6 তো ডেফিনেটলি হবে না। তাহলে ইস্টবেঙ্গল কোথায় ফোকাস করবে? অবভিয়াসলি এই চ্যালেঞ্জ লিগে ফোকাস করবে, এবং অবশ্যই সুপার কাপ যদি হয়, এখনও অবধি সেটা নিয়েও কিন্তু এসবের প্রশ্ন রয়ে গেছে, যদি হয় তাহলে সেখানে ফোকাস করবে। আর পার্টিকুলার আজকের ম্যাচটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। শুরুতে ওন গোলে পিছিয়ে যাওয়া ডিফেন্ডারদের এত বড় ব্লান্ডার এই সিজনে মনে হয় না ইস্টবেঙ্গল সমর্থকরা দেখেছে বলে। সেকেন্ড গোলটার ক্ষেত্রেও পুরোপুরি ডিফেন্সিভ ল্যাপস হয়েছে। থার্ড গোলটার ক্ষেত্রে কেন ডিফেন্স দাঁড়িয়ে গেল সেটা একমাত্র আনোয়ার আলী, প্রভাত লাকড়া তারাই বলতে পারবে। কিছু প্লেয়ারের পারফরমেন্স নিয়ে তো প্রশ্ন উঠবে। গোল মিসের যা প্রদর্শনী আজকে হয়েছে, আমার মনে হয় যে তার জন্য আজকে অস্কার ব্রুজো ড্রেসিং রুমে কি বকুনি দেবেন প্লেয়ারদেরকে সেটাও অনেকে জানার ইচ্ছা হবে। কারণ একটা সময় কথা তো হয়েছিল যে পাঞ্জাব ম্যাচটা 2-0 হেরে, মানে পিছিয়ে থেকে ইস্টবেঙ্গল কোচ কি মন্ত্র দিয়েছিলেন মাঝখানে, যে টিম এসে 4-2 গোলে জিতেছিল। তারা ঠিক একইভাবে এটা আমাদের জানার ইচ্ছা হবে যে এত সহজ সুযোগকে মিস করার পর অস্কার ব্রুজো প্লেয়ারদেরকে কী লেভেলে বকুনি দিচ্ছেন। কারণ রিচার্ড সেলিস যা মিস করেছে, ডিয়ামান্টাগোস যা মিস করেছে, এ ক্ষমার অযোগ্য।
ক্ষমার অযোগ্য। কারণ তোমরা বিদেশি প্লেয়ার ভাই, তোমাদের উপর ইনভেস্টমেন্ট অনেক বেশি, সমর্থকদের ফোকাস অনেক বেশি রয়েছে, বাট তারপরে যদি এই ধরনের মিস হয় তাহলে সেটা ক্ষমার অযোগ্য হয়ে যায়। আর ডিফেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সেইভাবে অস্কার ব্রুজো পুরো যে ডিফেন্স লাইনটা, ডিফেন্স ইউনিটটা, সেটাকে তিনি সবসময় পুরোপুরিভাবে হাতে পাননি। তো তাকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। একটা টিমে একরকম ডিফেন্স লাইন সাজাচ্ছেন, পরের ম্যাচে অন্য ডিফেন্স লাইন, তারপরের ম্যাচে আবার অন্য ডিফেন্স লাইন, আবার তারপরের ম্যাচে ডিফেন্স লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ডিফেন্সিভ যে ডিফেন্সিভ যে ইউনিটটা, সেটাকে কখনোই অস্কার ব্রুজো কিন্তু পুরোপুরি হাতে পাননি। তো প্লেয়ারদের অফ ফর্ম, প্লেয়ারদের চোট আঘাত, তাদের এত পারফরমেন্সের ডাউনগ্রেড, সবটা মিলিয়ে আজকে ইস্টবেঙ্গলের এই অবস্থা। তো ফাইনালি আমি এটাই বলবো যে দেখো, ইস্টবেঙ্গলের নিরিখে এই পারফরমেন্স কখনোই ইস্টবেঙ্গলের নামের সাথে যায় না, সেটা দেখে সিরিয়াসলি খারাপ লাগছে। বাট তার থেকেও আমি বলবো যে আমার পার্সোনালি ভীষণ খারাপ লাগছে অস্কার ব্রুজোকে দেখে, কারণ তাকে ভীষণভাবে অসহায় লাগছে। কি তিনি তার নিজের 100% অবধি দিচ্ছেন, বাট প্লেয়াররা তাকে কিন্তু 10% অবধিও রিটার্ন দিচ্ছেন না। তো এটা কোথাও আমার ভীষণভাবে একজন ফুটবল ফ্যান হিসেবে খারাপ লাগছে। তো এখান থেকে ইস্টবেঙ্গল কামব্যাক কী করবে, কতটা করবে, সেটা পরের ব্যাপার। বাট আজকের এই লসটা ইস্টবেঙ্গলকে কিন্তু অনেকটা পেছনের দিকে ঠেলে দিল। দেখা যাক পরবর্তী ম্যাচে কী হয়। আজকে আরেকটা ম্যাচ ছিল, সেখানে মহামেডান স্পোর্টিংও কিন্তু হায়দ্রাবাদের কাছে 3-1 গোলে জিতেছে। তো আজকে দুটো ম্যাচ ছিল, 4টে টিমের খেলা, 4টেই বটম লাইনের টিমের খেলা ছিল। তো খুব উপভোগ্য যে দুটো ম্যাচ হয়েছে বলবো না, বাট অন্তত পক্ষে বাংলার দুটো টিম একই দিনে হারলো, এটা কখনোই বাংলার ফুটবলের জন্য প্রপার ব্র্যান্ড নয়। আর যাই হোক, এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা এ অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।